একটি নির্বাচনের ভালোমন্দ নির্বাচন কমিশনের এটাই প্রচলিত। পরপর তিনটি পাতানো এক পেশে আমি কিংবা ডামি নির্বাচনের পর যখন নির্বাচন অপরাধে কার কতটা দায় সেটা নিয়ে বিতর্ক, তখন সেসব নির্বাচন পরিচালনার প্রধান কর্মকর্তা, প্রধান নির্বাচন কমিশনারদের জেলের ভাত খেতে হচ্ছে। আজকের ভোটের ট্রেনে আমরা কথা বলতে চাই একটি নির্বাচনে নির্বাচন কমিশন বাদেও মাঠ প্রশাসনের কর্মকর্তারা কতটা এবং কীভাবে ভূমিকা রাখে কিংবা কারাই বা দায়িত্ব পালন করেন কর্মকর্তা হিসেবে নির্বাচনের মৌসুমে। আজকের ভোটের ট্রেনে আপনার সঙ্গে থাকবো আমি আজহার লিমন। নির্বাচনে ভোট কর্মকর্তার ভূমিকাকে সম্প্রসারণ করতে আজকে আমাদের সঙ্গে যুক্ত হবেন নির্বাচন সংস্কার কমিশনের বিশেষজ্ঞ, গণ অধিকার পরিষদ এবং বাংলাদেশ জামায়াত ইসলামের নেতা। এই আলোচনায় যাবার আগে চলুন দেখে নেওয়া যাক মাঠ প্রশাসনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের শ্রেণীবিন্যাস আসলে কীরকম। আমরা যেটি দেখছি যে মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তা হিসাবে নির্বাচনকালে দায়িত্ব পালন করেন রিটার্নিং অফিসার, এবং তার পরের যে ধাপে আছেন সহকারী রিটার্নিং অফিসার, তারপর প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার। এবারে আমরা যেটি দেখব যে কারা মাঠ প্রশাসনে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হন এবং তাদের কার কী দায়িত্ব থাকবে কিংবা দায়িত্বের সীমানা বা পরিসরই বা কী। আমরা একটু পরের স্লাইডে যাই। আমরা যেটি দেখছি যে রিটার্নিং অফিসার, এটি নিয়ে বলা আছে এই গণপ্রতিনিধিত্ব আদেশ, এটার ৭ ধারায় এই রিটার্নিং অফিসার হন জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার কিংবা নির্বাচন কমিশন থেকে কোনো কর্মকর্তা হতে পারে। এই দায়িত্বের পরিধি থাকে 2 বা ততোধিক নির্বাচনী এলাকা নিয়ে। এই রিটার্নিং অফিসারের যে দায়িত্ব থাকে এর মধ্যে দেখছি যে মনোনয়ন, বাছাই, বাতিল, বৈধতা, পুরো ভোট প্রক্রিয়ার তত্ত্বাবধানের দায়িত্ব থাকে এই আসনগুলোতে। প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং এবং পোলিং কর্মকর্তা নিয়োগেরও দায়িত্ব থাকে রিটার্নিং অফিসারের। এবং বলা হয় যে নির্বাচন পরিচালনায় সাংবিধানিকভাবে সর্বসর্বা একজন রিটার্নিং অফিসার। আমরা এর পরের যে স্লাইডটিতে দেখব যে সহকারী রিটার্নিং কর্মকর্তার ভূমিকা, কার্যাবলী। আমরা দেখছি যে এটিও আরপিওতে অনুচ্ছেদ 7-এ রয়েছে কারা দায়িত্ব পান। দেখছি যে অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, থানা নির্বাহী অফিসার, এরা সহকারী রিটার্নিং অফিসার হন। এদের মূল দায়িত্ব রিটার্নিং অফিসারকে সহায়তা প্রদান করা, ক্ষেত্র বিশেষে রিটার্নিং কর্মকর্তার ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করা। এবং এদের দায়িত্বের যে পরিধি সেটি হলো একটি নির্বাচন এলাকা নিয়ে। প্রিজাইডিং অফিসারের দায়িত্বের ব্যাপারে বলা আছে গণপ্রতিনিধিত্ব আদেশের অনুচ্ছেদ 9-এ। দায়িত্ব পান প্রথম শ্রেণীর কর্মকর্তা, দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা। এখন আলোচনা হচ্ছে যে ব্যাংক কর্মকর্তারাও প্রিজাইডিং অফিসার হতে পারবে কিনা। আর দায়িত্বের মধ্যে আছে যে একটা ভোট কেন্দ্রের সার্বিক দায়িত্ব থাকে একজন প্রিজাইডিং অফিসারের ঘাড়ে। সরঞ্জাম গ্রহণ, বন্টন এবং সবশেষে ভোট গণনা এবং এই সমস্ত কিছু শেষ করে আবার সেই সরঞ্জাম রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফেরত দেবার দায়িত্ব কিন্তু প্রিজাইডিং অফিসারের। এবং একটি ভোট কেন্দ্র থাকে এর কার্যাবলীর বা এর পরিসর, দায়িত্বের পরিসর হিসাবে। আমরা এ পর্যায়ে দেখছি সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব। এইটি দেখছি যে এই সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন সরকারি ও এমপিওভুক্ত শিক্ষকরা। দায়িত্বর মধ্যে আছে যে প্রিজাইডিং অফিসারকে সহায়তা করা। আর একজন সহকারী প্রিজাইডিং অফিসার একটি ভোট কেন্দ্রে একটি ভোট কক্ষের দায়িত্ব থাকেন এবং প্রত্যেকজন সহকারী প্রিজাইডিং অফিসারের অধীনে 2 জন পোলিং অফিসার থাকেন। তাদের দায়িত্বগুলো আমরা একটু দেখে নেই। সরকারি এমপিওভুক্ত শিক্ষক সহ বিভিন্ন বিভাগের সংশ্লিষ্ট গ্রেডের কর্মকর্তারা থাকেন। দায়িত্বের মধ্যে আছে যে ভোটারদের পরিচয় শনাক্ত করা, অমোচনীয় কালি লাগানো, ভোট প্রক্রিয়া সম্পন্ন করা, এগুলো পোলিং অফিসারদের দায়িত্ব। এবং একটি ভোট কক্ষে 2 জন করে এই পোলিং অফিসাররা দায়িত্ব পালন করেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। আজকের নির্বাচন কর্মকর্তার ভূমিকা নিয়ে আলোচনাকে সম্প্রসারিত করতে এই পর্যায়ে ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে নির্বাচন সংস্কার কমিশনের সদস্য মীর নাদিয়া নিভিন, এবং আমাদের সঙ্গে এই স্টুডিওতে আছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম ফাহিম, এবং অনলাইনে মগবাজার থেকে যুক্ত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। আমরা শুরুতেই একদম নির্বাচন
সংস্কার কমিশনের কর্মকর্তা মীর নাদিয়া নিভিন, আপনার কাছে যাই। আমরা একটু আলোচনাটা একটু শুরু করি 23 জুন, এই চলতি বছরের 23 জুনের একটা খবর দিয়ে। সেদিন মানে নির্বাচনে কারচুপির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা আদালতে বলেছিল যে রিটার্নিং অফিসার ফলাফল ঘোষণা করেন, এরপর হাইকোর্ট নির্বাচন বন্ধ করতে পারেন, নির্বাচন কমিশনের বাইরে আর কিছু করতে পারেন না। নির্বাচন বিতর্কিত হলেও কমিশন দায়ী হতে পারে না। আমার প্রশ্ন নিভিন আপনার কাছে, যে আসলে এই যে নানান ধরনের ভোটের কথা আমরা শুনেছি, রাতের ভোট, ডামি নির্বাচন, নির্বাচনের অপরাধের কত আলোচনা, আসলে এখানে দায়ী কে? মানে সাবেক প্রধান নির্বাচন কমিশনার যেভাবে বলল যে রিটার্নিং কর্মকর্তা ফল ঘোষণা করে দেবার পর সেটা বাতিলের সুযোগ আর কারণেই কোর্ট ছাড়া, তাহলে মানে এই যে অপরাধমূলক যে কর্মকাণ্ড, নির্বাচন অপরাধ যেগুলো হয়েছে, এইগুলোর ব্যাপারে আসলে দায়টা মূলত কার? জি, এটা একটা অত্যন্ত মানে মানে দায় সার একটা কথা বলা হলো। কারণ হচ্ছে যে নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হচ্ছে মাঠ পর্যায়ের প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী। এবং মাঠ পর্যায়ের প্রশাসনের মধ্যে এর মধ্যেও সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে আপনার রিটার্নিং অফিসার, যিনি ডিসি অফেন থাকেন, এবং অর্থাৎ জেলা প্রশাসক। তো এই ডিসি এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপর অনেকটাই নির্ভর করে যে কতটা সুষ্ঠু অবাধ নির্বাচন হচ্ছে। সুতরাং এরা যদি অনিয়মে জড়িত হয়ে পড়ে তবে সেখানে নির্বাচন সুষ্ঠু হওয়ার চান্সেস খুব কম। এবং এই যে কথাটা উনি গত ইলেকশন কমিশনে বলেন, এটা সঠিক নয়। তার কারণ হচ্ছে যে নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশনকে পুরোপুরি ক্ষমতা এবং স্বাধীনতা দেয়া আছে। এবং গত 3 ইলেকশনে দেখা গিয়েছে যে এই মাঠ পর্যায়ে প্রশাসন এবং আইন শৃঙ্খলার বাহিনীর বিরুদ্ধে অনেক অনিয়মের অভিযোগ এসেছে, যেই ব্যাপারে ইলেকশন কমিশন কোনো পদক্ষেপ নেননি। এবং এর চেয়েও বড় ব্যাপার হচ্ছে যে যখন রিটার্নিং অফিসার এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদের সাথে যখন কথা বলা হয়েছে, তারা সিম্পলি বলেছে যে সরকারের উচ্চ পর্যায় থেকে চাপ আসার কথা। সুতরাং এই কারেন্ট আসন্ন নির্বাচনে যেহেতু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আমরা ইলেকশনটা করব, আমরা আশা করছি যে এই টাইপের হস্তক্ষেপের কথা আমরা শুনবো না, এবং মাঠ প্রশাসন এবং এখানে আপনাকে একটু থামাই, যেটি আমরা যে রিটার্নিং কর্মকর্তা, বিশেষ করে জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, কিংবা এখন আলোচনা হচ্ছে স্থানীয় নির্বাচনে এই নির্বাচন কমিশন থেকে দেয়া কর্মকর্তারাও রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছে। মানে এখন তো বেশ আলোচনা হচ্ছে এই যে সমস্ত কর্মকর্তারা রিটার্নিং কর্মকর্তা হিসাবে ওই সমস্ত নির্বাচনে, যেগুলোকে আমরা বলি ডামি নির্বাচন, রাতের ভোট বা এগুলোতে দায়িত্ব পালন যারা করেছে, তাদের তো তালিকা হচ্ছে, তাদের নিয়ে খবরাখবর ছাপা হচ্ছে, কিন্তু মানে একজন রিটার্নিং কর্মকর্তাই কি মানে সমস্ত অপরাধের ভার নেবেন, নাকি মানে একটি কেন্দ্রে কিংবা একটি ভোট কক্ষে যখন জাল ভোট হয়, অনিয়ম হয়, সেটার দায় দায়িত্ব কি মাঠ প্রশাসনের অন্য কর্মকর্তাদের নেই নাকি? না, অবশ্যই আছে। আমি সেটা তো মানে মাঠ পর্যায়ে প্রশাসন বলতে আপনি একটু আগে আপনি যেটা ইন্ট্রোডিউস করলেন যে আপনার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, একটা ভোট কেন্দ্রের ক্ষেত্রে প্রেসাইডিং অফিসার, সহকারী প্রেসাইডিং অফিসার, পুরো অনেক মাঠ প্রশাসন বলতে আমরা অনেককে বুঝি এখন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রিটার্নিং অফিসারের দায়িত্বটা এবং তার ভূমিকাটা বড়, কারণ অন্যান্য যেখানে যা জায়গায় অনিয়ম হয় তারা সব জায়গায় তারা দায়িত্বটাকে, তারা যখন কোনো সমস্যা হয় তারা বলে যে তারা এটা রিটার্নিং অফিসারের কাছে জিনিসটাকে উত্থাপন করা হয়, এবং ইভেনচুয়াল ডিসিশনগুলো রিটার্নিং অফিসাররা নেন সে পর্যায়ে। সুতরাং তাদের একটা দায়বদ্ধতা আছে। তো সুতরাং কোনো অনিয়মের ব্যাপারে তারা যদি সঠিক পদক্ষেপ না নিয়ে থাকেন এবং তারা যদি নির্বাচন কমিশনকে সে ব্যাপারে ঠিকভাবে না জানায়, তবে তো অবশ্যই তাদের মানে দায়বদ্ধতা, অ্যাকাউন্টেবিলিটিটা বেশি এক্ষেত্রে। নিবিন, আপনি সঙ্গে থাকুন। আমরা এবার একটু বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম আপনার কাছে যাই, এরপরে আপনার কাছে আসব। আমাদের সঙ্গে আরও আছেন স্টুডিওতে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম ফাহিম। আমি একটা হালিম ভাই হয়ে আপনার কাছে আসছি। হালিম ভাই, এই একটা নির্বাচনের তো মোটামুটি একটা জোর জোগাড় চারপাশে আমরা শুনছি,
সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর বক্তব্য বিবৃতিতে নির্বাচন ইস্যু আসছে এবং এটা মোটামুটি নিশ্চিত যে ফেব্রুয়ারির প্রথমার্ধে যেটি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচন। তো এই যে মাঠ প্রশাসন, আমরা যে আজকে যে ইস্যুটা নিয়ে আলোচনা করছি, যে মাঠ প্রশাসন নির্বাচনে এই মানে নির্বাচনটা ভালো হবে না মন্দ হবে, কিংবা নির্বাচনের ভালো মন্দে কর্মকর্তাদের হাত আসলে কতটা, আপনার কাছে কি মনে হয়? জি, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। নির্বাচনের একটি সুষ্ঠু নির্বাচন, অবাধ নির্বাচন দেশের মানুষের প্রত্যাশা। গত 3টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। আপনি বলেছেন একটা ভোট ছাড়া নির্বাচন হয়েছে, একটা ডামি নির্বাচন, আমি ডামি নির্বাচন, আর একটা হচ্ছে দিনের ভোট রাত্রে হয়েছে। এইসব ক্ষেত্রে নির্বাচনী কর্মকর্তা যারা, মাঠ প্রশাসনের যারা আছেন, তাদের অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আপনি বলেছেন যে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বটা এখানে সবচেয়ে বেশি, তারপর রিটার্নিং কর্মকর্তা, তারপরে উপজেলা পর্যায়ে, তারপরে যারা কেন্দ্র পর্যায়ে আছে, প্রত্যেক স্তরের প্রত্যেক ব্যক্তি দলের অনুসারী হইতে পারে, সে একটা দলকে ভোট দিতে পারে, কিন্তু সে মনে করবে যে আমার দেশের মানুষের অধিকার সংরক্ষণের জন্য ভোট নিশ্চিত করতে হবে। আমি শুনেছি জাল ভোটের কথা বলেছেন। জাল ভোট তো প্রধান নির্বাচন কমিশন প্রতিরোধ করতে পারবে না। জাল ভোটটা করতে হলে যারা কেন্দ্র পর্যায়ে কর্মকর্তা, যারা সম্মানিত শিক্ষক বা অন্যান্য কর্মকর্তা, তাদের দৃঢ় ভূমিকা পালন করতে হবে। তাদের কোন দলের প্রতি বায়াসড হয়। কিন্তু আব্দুল হালিম ভাই, মানে আমরা যখন এই নির্বাচনগুলো নিয়ে যেই নির্বাচনগুলো নিয়ে যে বিশেষণগুলো যুক্ত হয়েছে, আমরা তো আসলে সেগুলো শুনেই এখানে বলছি যে রাতের ভোট কিংবা ডামি নির্বাচন। তো এইগুলোর জন্য তাহলে কেন প্রধান নির্বাচন কমিশনার যারা, মানে তাদের দিকেই আঙুল তোলা হয়, মানে তাদেরকেই মানে শুধুমাত্র দায়ী করা হয়, এটা কেন তাহলে? অবশ্যই দায়িত্ব এই জন্য করা হয়। 153 জনের ভোট ছাড়া নির্বাচনের সংসদ সদস্য ঘোষণা করা হয়েছে। এটা প্রধান নির্বাচন কমিশনার এটা যদি সম্মত না হতেন তা করা যেত না। এর জন্য পুরো নির্বাচন ব্যবস্থাটার দায়িত্ব উনার। উনি নির্বাচন সুষ্ঠু করলে প্রশংসিত হবেন, আর নির্বাচনটা প্রশ্নবিদ্ধ করলে অথবা কাঙ্ক্ষিত মানে না করলে ওনাকে প্রশ্নের জবাব অবশ্যই দিতে হবে। উনি প্রশংসা পাবেন, আবার যে সীমা যদি দায়িত্ব পালন না করেন সেজন্য তাকে জবাবদিহির আওতায় আসতে হবে, যেটা গত 3 নির্বাচন কমিশনার এই জন্যই প্রশ্নবিদ্ধ হয়েছেন এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। জুতার মালা পর্যন্ত তাদের গলায় আমরা দেখেছি। এটা দুঃখজনক। আমি একজন ভদ্রলোক, ভদ্র মানুষ, এই জাতি হোক, এটা আমরা চাই না। তারা আমাদের সম্মানিত দেশের নাগরিক এবং বিশিষ্ট ব্যক্তি, কেন এই ধরনের হবে? দায়িত্ব পালন। জি জি, আব্দুল হালিম ভাই আপনি সঙ্গে থাকুন, আমরা আবার আপনার কাছে যাব। আমরা একটু এই স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন শহীদুল ইসলাম ফাহিম, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক। আপনার কাছে একটু যাই। আজকে আমরা কথা বলছি যে নির্বাচনের ভালো মন্দে কর্মকর্তার হাত, এই ইস্যুতে আপনাদের গণ অধিকার পরিষদের পক্ষ থেকে কি মনে হয় যে একটা ভালো নির্বাচন করতে গেলে কর্মকর্তাদের মধ্যে যেই ধরনের পরিবর্তন আসা দরকার, এখন কি সেই পরিবর্তনটা আসছে? আপনারা মানে কেমন মানে বলবো যে পূর্বাভাস কিংবা কেমন পর্যবেক্ষণ দেবেন? সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি নির্বাচনী ট্রেন যে বিষয়টা, নির্বাচনী ট্রেনের লক্ষ্য ফেব্রুয়ারি, এটা মোটামুটি প্রধান উপদেষ্টা আজকেও বলল যে এটা লক্ষ্য ফেব্রুয়ারি, কিন্তু এই ট্রেন তার গন্তব্যে পৌঁছানোর জন্যে অনেক জায়গায় রেল লাইন ভাঙা আছে। আসলে এই ভাঙা রেল লাইনগুলো মেরামত সম্ভব কিনা, তো যদি ভাঙা রেল লাইনগুলোর বিষয়ে যদি বলি, প্রথমে যে মাঠ পর্যায়ে যে প্রশাসনের কথা বলা হয়েছে, বিশেষ করে নির্বাচনের দায়িত্বে যারা পালন করবে, আমি মনে করি যে নির্বাচন কমিশনারের থেকে বড় ভূমিকা রাখা উচিত একটা ভোট কেন্দ্রের দায়িত্বে যে আছে। সে যদি তার ভোটটা ঠিকমতো আদায় করে নিতে না পারে,
যদি সে জাল ভোট না দেয়, যদি সে আগের মতো আমরা দেখি যে মৃত মানুষের ভোটও দিয়ে দেয়, এটা যদি না হয় এবং দেখা যায় যে পক্ষপাতিত্বমূলক যদি আচরণ না করে, তাহলে তার ভোটটা গিয়ে উপজেলায় জমা হবে এবং সেখান থেকে যদি ভোটটা সঠিকভাবে গণনা করা হয় এবং গণনা করে সঠিক রেজাল্টটা যদি নির্বাচন কমিশন আগারগাঁওয়ে পাঠানো হয়, তাহলেই কিন্তু সঠিকভাবে আমরা ফলাফলটা পাবো। কিন্তু দেখা যাচ্ছে যে আপনি কাকে দিয়ে এই কাজটা করাবেন, যাকে দিয়ে কাজ করাবেন, ওই তো 18 সালে যে কাজটা করেছে বা 24-এ বা 14-তে যে এই কাজটা করেছে, তারাই তো এখন পর্যন্ত বহাল আছে ওখানে। হয়তো পটুয়াখালীর জন সাতক্ষীরাতে আছে কিংবা সাতক্ষীরার জন খুলনাতে আছে, কিন্তু সে তো পরিবর্তন হয়নি, কিংবা দেখা যায় যে সে প্রমোশন হয়ে সামনের দিকে গেছে, কিন্তু তার চরিত্রের তো পরিবর্তন হয়নি। তার যে দলদাস ভূমিকা, তার যে আজ্ঞাবহ যে ভূমিকাগুলো আছে, সেগুলো কিন্তু এখনও তার ভিতরে বহমান আছে। এটা যদি পরিবর্তন না হয়, তাহলে নির্বাচনে নিয়ে আমরা শঙ্কাবোধ করি। এবং দ্বিতীয় বিষয় হলো যে নির্বাচনের আরেকটা বড় বিষয় হলো প্রশাসন নিয়ে, যে প্রশাসনের যে বিষয়টা, যে আমরা দেখি যে এখন পর্যন্ত প্রশাসনের ভিতরে যে অস্থিতিশীল ভূমিকা, আমি যদি মানে একটা বিষয় উল্লেখ করি এখানে, যে কালকে আমাদের গণ অধিকার পরিষদের সাথে ঘটে যাওয়া যে ঘটনাটা, আজকে আমিও একটু ভরাক্রান্ত, যে দেখবেন যে আমার মানে কথা বলতে একটু হচ্ছে যে ভিপি নুরুল হক নূরকে কীভাবে মারা হয়েছে। তো সেও তো একটা রাজনৈতিক দলের প্রধান এবং জুলাই এই যে আন্দোলন, এই আন্দোলনের সম্মুখ একজন যোদ্ধা। তো এই প্রশাসন যদি, যারা জুলাইয়ের সামনের দিকে ছিল কিংবা জুলাইকে ধারণ করে এবং নির্বাচনমুখী ট্রেনে যারা আছে, তাদের প্রতি যদি এই ধরনের আচরণ করে, তাহলে এই প্রশাসন যখন মাঠ পর্যায়ে আমরা সিঙ্গেলি যাব, তখন তো আমাদের সাথে আসলে সেই আচরণ করবে না। এটা শুধু আমরা বলি না, আমরা বলতে এটা জুলাইয়ের পক্ষের যে শক্তিগুলা, কারণ এই যে প্রশাসন যারা আছে, এই প্রশাসনের ভিতরে গত 16 বছরে শেখ হাসিনা নিয়োগ দেওয়া সব রকমের কলকাঠি কিন্তু এখানে আছে। আপনি দেখেন যে গুটি কয়েক উপর লেভেলের অল্প কিছু মানুষকে আমরা পরিবর্তন করতে পেরেছি, কিন্তু সামগ্রিকভাবে পরিবর্তনটা হয়নি, কোনোভাবেই সম্ভব হয়নি। যেটি ফাহিম, আপনি থাকুন, আমি একটু নিভিন আপার কাছে আরেকবার যাই। আপা, আপনি সংস্কার কমিশনে ছিলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে। সেখানে এই যে দেখুন যে মানে আপনারা এত প্রস্তাব দিলেন, কিন্তু আপনি সেই সংস্কার কমিশনের সদস্য হিসেবে আপনার কাছে দুইটা প্রশ্ন রাখতে চাই। এই প্রস্তাবের কতটা বাস্তবায়ন হইল? আর সবসময় যেটা দেখা যায় যে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা সবসময় একটা দায়মুক্তি পেয়ে যায়, তাদের আর বিচার হয় না। মানে এইটা কি হওয়া উচিত? আপনারা কি প্রস্তাব দিয়েছিলেন? জি, আমি একটা দ্বিতীয় প্রশ্নটা আগে বলি। দেখেন, আমরা মাঠ পর্যায়ে প্রশাসনের কথা বলছি, কিন্তু এখানে আমার মনে হয় যে এই নির্বাচন কমিশনের ভূমিকাটা আরেকটু বিশ্লেষণ করে দেখা উচিত। এখানে এটা খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যে ব্যাপার আমাদের সবার মানে সোচ্চার হওয়া উচিত। সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন সংবিধানের ভিত্তিতে এবং বিদ্যমান আইন নির্বাচন কমিশনকে অগাধ ক্ষমতা এবং পরিপূর্ণ স্বাধীনতা দিয়ে থাকে একটা অগাধ সুষ্ঠু নির্বাচন পরিচালনা করার জন্য। এখন দেখা যাচ্ছে যে মানে এই নির্বাচন কমিশন রাষ্ট্রের যে কোনো অ্যাসেট, সেটা জনবল হোক, সেটা কোনো সংস্থা হোক, সেটা প্রতিষ্ঠান হোক, নির্বাচন পরিচালনা করার ক্ষেত্রে তারা যে কোনো কিছু তাদের অধীনে তারা নিতে পারেন এবং সেই সমস্ত সংস্থা, জনবল তাদের কাছে দায়বদ্ধ। এবং এই ক্ষেত্রে যদি কোনো অনিয়ম হয়, সেক্ষেত্রে নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে কোনো ইলেকশনে, বিশেষ করে গত 3 ইলেকশনে, নির্বাচন কমিশন তাদের এই কোনো ক্ষমতাই ব্যবহার করে নাই, বরঞ্চ ব্যবহার তো করেনি, তারা আরও নির্বাহী বিভাগের কাছে আরও নত ছিল। সুতরাং তাদের যে কথাটা বললেন হালিম সাহেব একটু আগে, যে আপনি প্রশ্ন করেছিলেন যে দায়বদ্ধতাটা কি সমস্ত ইলেকশন কমিশনেরই? জি, কারণ হচ্ছে যে এই কারণেই নির্বাচন কমিশনকে স্বাধীনতা দেওয়া হয়েছে, পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে নির্বাহী বিভাগ থেকে নির্বাচন পরিচালনা করার জন্য। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা নির্বাচন সুষ্ঠু হলো না হলো, সেটা দায়বদ্ধতা পুরোপুরি ইলেকশন কমিশনের উপরে এবং চিফ ইলেকশন কমিশনের উপরেই এসে পড়ে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। সুতরাং এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। তো যেই ক্ষমতা সংবিধান এবং আইন ইলেকশন কমিশনকে প্রেরণ করছে, সেটা তো তারা কখনোই ব্যবহার
করছে না। তো এইটা একটা মানে পয়েন্ট আমি এখানে বলতে চাই। আর আপনার প্রথম প্রশ্ন যেটা হচ্ছে গিয়ে সমস্ত মানে আমাদের যে সমস্ত সংস্কারের আমরা সুপারিশ দিচ্ছি সেগুলো সবগুলো হয়েছে কিনা, না, অনেকটা ক্ষেত্রে অনেক কিছুই হয় নাই। কিছু কিছু আমরা রোড ম্যাপে দেখতে পাচ্ছি যে হয়তো হবে, আমরা আশা করছি। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আরেকটু বলি যে যেই আমরা আমাদের সংস্কার রিপোর্টে কিছু আরপিওতে মানে যেটা হচ্ছে কি আমাদের মূল নির্বাচনী আইন, সে আইনে কিছু ধারা আছে যেটা গত সরকার তাদের নিজেদের সুবিধার্থে বদলিয়ে ফেলেছিল, সংশোধন করে ফেলেছিল। যেমন এটার একটা উদাহরণ দিই, যেমন ভোট কেন্দ্রের ক্ষেত্রে এটা একটা ধারা আছে যে যদি কোনো ক্ষেত্রে প্রিসাইডিং অফিসার মনে করে যে মানে ভোট কেন্দ্রে ভোটের ক্ষেত্রে অনিয়ম হচ্ছে, সে তার এখতিয়ার আছে ভোট সেখানে কার্যকলাপ স্থগিত করে দেওয়া যতক্ষণ না পর্যন্ত সিচুয়েশন স্বাভাবিক হয়। কিন্তু এটা গত আওয়ামী সরকার এটাকে চেঞ্জ করে তারা বলেছে যে না, তারা স্থগিত করতে পারে না। তাদের প্রথম কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দিতে হবে, তারা এসে তারা বিবেচনা করে বলবে ভোট স্থগিত করা হবে কি হবে না। এখন একটা নির্বাচনী এলাকা অনেক বড় এলাকা, এখানে আইন শৃঙ্খলা বাহিনীর আস্তে আস্তে যে সময়টা চলে যায়, সে সময়ের মধ্যে দেখা যায় যে অনিয়ম করার কাজ, যেখানে মানে সিল দেওয়া সব কিছু করে ব্যালট স্টাফিং সব হয়ে যায়, তারপরে আইন শৃঙ্খলা বাহিনী যখন হাজির হয় তখন তো স্থগিত করে কোনো লাভ হয় না। তো এই টাইপ অফ কিছু জিনিস মানে আরপিওতে গত সরকার এই সমস্ত চেঞ্জগুলো করেছিল, এই সংশোধনগুলো অবশ্যই মানে আগের জায়গায় ফিরিয়ে আনতে হবে। এবং এইটা ইলেকশন কমিশনকে এবং নির্বাচন কমিশনকে এটা খুব মানে খেয়াল করে এইগুলো করতে হবে, এবং আমাদের রিপোর্টে এগুলো খুব ডিটেলসে দেওয়া আছে। এগুলো যদি না করে তাহলে আমরা যথেষ্ট অনিয়ম হওয়া জায়গাগুলো আমরা মানে ছেড়ে দিচ্ছি আর কি, ওখানে অনিয়ম হওয়ার চান্সেস আছে। তো এই দুটা পয়েন্ট আমি মানে একটু বলতে চাচ্ছিলাম। জি, মীর নাদের নিভিন, আপনাকে মানে অনেক ধন্যবাদ আজকের এই ভোটের ট্রেনে যুক্ত হবার জন্য। দর্শক, এই পর্যায়ে ভোটের ট্রেনে যাচ্ছে একটি বিরতিতে, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। নির্বাচনের ভালো মন্দের কর্মকর্তার হাতে এই আলোচনায় যুক্ত হতে এই পর্যায়ে স্টুডিওতে যুক্ত আছেন গণ অধিকার পরিষদের উচ্চতর সদস্য, কেন্দ্রীয় অর্থ বিষয়ক সদস্য শহীদুল ইসলাম ফাহিম, এবং মগবাজার থেকে যুক্ত আছেন বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। আমরা এই নিয়ে আলোচনায় যাব, তার আগে চলুন দেখে আসি এক ইস্যুতে জনতার মতামত। তৃণমূল মানুষের সঙ্গে কথা বলে মতামতটি পাঠিয়েছেন বগুড়া থেকে সহকর্মী রাজীব সেলিম। গেল নির্বাচনগুলোর মধ্যে বিতর্কিত ও গ্রহণযোগ্য দু ধরনের নির্বাচনই রয়েছে। তবে আসছে নির্বাচনে নির্বাচন কর্মকর্তাদের কেমন ভূমিকায় দেখতে চান ভোটাররা, সেটিই জানবো। এটা মনের আশা, এবার আমরা শান্তি মতো যাতে ভোট দিতে পারি। অফিসারকে যদি তারা ভালো নিয়ত করে তো ভালো পাবি, যে ভোট ভালো মতে সুস্থ মতে জনগণ দিবি, আমরা সেটাই চাই। তারা অফিসাররা আছে, তারা জানি আমাদের ভোটগুলা জানি তারা সুষ্ঠু মতো দিলে আমরা সুষ্ঠু মতো ভোট দান দিতে পারি, এইটুকুই আমাদের অধিকার। যারা দায়িত্ব আছে তারা যেন সুষ্ঠু নির্বাচন দেয়, ভালো নির্বাচন হয় এবং সুষ্ঠুভাবে যাতে জনগণ যেতে পারে, কেন্দ্রে যেতে পারে, ভোট দিতে পারে, এটা আমরা আমাদের কাছে আকুল আবেদন। নির্বাচনের যারা দায়িত্বে আছে তাদেরকে অনুরোধ করব তারা যেন তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেন। আমাদের সাধারণ মানুষের প্রতি যেন তারা কোনো প্রকার মব বা কোনো কিছু সৃষ্টি না করে অন্য ভুলভালভাবে নির্বাচন না করেন। অধিকাংশ অফিসাররাই ছিল উপরের নির্দেশে তাদের কার্যক্রমগুলো পরিচালনা করেছে, যার ফলে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনটা কিন্তু হয়নি। এদেশে একেবারে দুর্নীতিপূর্ণ একটা ইলেকশন হয়েছে। এখন চাই যে তারা সুষ্ঠুভাবে একটা সুশৃঙ্খলভাবে একটা নির্বাচন হোক, হ্যাঁ, কারণ অতীতে আমরা দেখছি যে একতরফা নির্বাচন, ঠিক আছে, যেটা হয়েছে এইরকম আর না হোক। তার যথাযথ দায়িত্ব সে পালন করে, যাতে ভোট কেন্দ্রে কোনো প্রকার কোনো কারচুপি না হয়, কোনো প্রকার কোনো ঝামেলা না হয়, হ্যাঁ, কারণ তাকে প্রোটেকশন দেওয়ার জন্য অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী থাকবে। হ্যাঁ, এবার আশা করবো আমরা সেনাবাহিনীও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গেল নির্বাচনগুলোতে নির্বাচন কর্মকর্তাদের ভূমিকা কেমন ছিল আর আগামী নির্বাচনে কেমন দেখতে চান তাই জানছিলাম ভোটারদের কাছ থেকে। নানান আলোচনা সমালোচনার মধ্য দিয়ে তাদের বক্তব্যে উঠে এসেছে একটি গ্রহণযোগ্য নির্বাচনই রয়েছে তাদের প্রত্যাশায়।
নির্বাচনে কর্মকর্তার ভূমিকা নিয়ে আলোচনাকে সম্প্রসারিত করতে আমাদের সঙ্গে আজ স্টুডিওতে আছেন শহীদুল ইসলাম ফাহিম। উনি গণ অধিকার পরিষদের অর্থ বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মগবাজার থেকে যুক্ত হয়েছেন মোহাম্মদ আব্দুল হালিম। আব্দুল হালিম ভাই, আপনাকে দিয়ে এই পর্বটা শুরু করি। দ্বিতীয় পর্ব সেটি হলো যে তৃণমূল মানুষের মতামত আপনি শুনতে পাচ্ছিলেন, মানে তারা সবাই চায় যে নির্বাচনটা আর একতরফা না হোক বা সব কিছু, কিন্তু সব কিছুর ক্ষেত্রে যেটি দেখা যায় যে নির্বাচন অনুষ্ঠানের পর নির্বাচন অপরাধ যেগুলো হয়, যারাই ক্ষমতায় আসে তারা সেগুলো ভুলে যায় এবং এই অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট যে সমস্ত কর্মকর্তারা থাকেন, সেটি জেলা প্রশাসক হোক, উপজেলা নির্বাহী পরিষদ হোক, কিংবা স্কুলের যে শিক্ষক যিনি পোলিং অফিসার কিংবা প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন সেই হোক, মানে আপনারা কি মনে করেন এগুলো এদের কি যারা নির্বাচন অপরাধের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের কি দায়মুক্তি নাকি তাদেরও বিচার হওয়া উচিত, বা আপনারা ক্ষমতায় যদি আসেন তখন আপনারা এই বিচার করবেন কিনা? ধন্যবাদ আপনাকে। আমরা আস্থা রাখতে চাই যে আমাদের সম্মানিত কর্মকর্তা বা এখানে অনেকে শিক্ষক আছেন, যে তারা তাদের উপর যে মহৎ দায়িত্ব এটা সঠিকভাবে পালন করবেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে একটা মৌলিক বিষয় হলো জবাবদিহিতা। এই জবাবদিহিতার অনুভূতির ব্যত্যয় ঘটলে মানুষ ভিন্ন দিকে কাজ করে। এই জন্যে এখানে দায়বদ্ধতা অবশ্যই আছে। আমরা দায় মুক্তি দিব কেন? একজন ব্যক্তি স্বজ্ঞানে সচেতনভাবে অন্যায়ের সাথে জড়িত থাকলে অবশ্যই তার বিচার হইতে হবে। তবে যারা এসব দায়িত্বে আসেন তারা সবাই সম্মানিত ব্যক্তি, সম্মানিত পোস্টে থেকেই ওনারা অনেক সময় অনিয়ম বিধি বহির্ভূত কাজের সাথে যুক্ত হয়ে পড়েন, সেটা পরিবেশগত কারণে অথবা নিজেদের নৈতিক ত্রুটির কারণে। এই ক্ষেত্রে আমার মনে হয় বর্তমান নির্বাচনকে সুষ্ঠু করার জন্যে নির্বাচন সংস্কার কমিশনের সেই ধরনের সুপারিশ আছে এবং তারা তাদের দায়িত্বের দিক থেকে তারা অবশ্যই জবাবদিহির আওতায় আসতে হবে এবং এক্ষেত্রে পুরস্কার এবং শাস্তি দুটোর ব্যবস্থায় থাকা উচিত বলে মনে করেন। জি আব্দুল হালিম ভাই, আপনাকে ধন্যবাদ। আমরা একটু শহীদুল ইসলাম ফাহিম আপনার কাছে আসি। মানে যেটি মানে আপনি বলছিলেন আপনার আগের বক্তব্যে যে হয়তো ঢাকার যিনি জেলা প্রশাসক তাকে রাঙামাটিতে দেওয়া হয়েছে বা পুলিশও এই ধরনের একটা ওসিদের মধ্যে পরিবর্তন হয়েছে, কিন্তু আরও যদি আমরা একটু ক্ষুদ্রে ভাগে যাই, সেটা হলো যে শিক্ষকরা এই পোলিং অফিসার হন কিংবা প্রিজাইডিং অফিসার, তারাও প্রথম শ্রেণী কর্মকর্তারা হন, সেখানেও হয়তো কলেজের একজন লেকচারারও থাকতে পারে। তো তাদের তো ওইভাবে মানে তারাই দায়িত্ব পালন করবে, মনে হয় কি যে মানে তাদেরও ওই ধরনের একটা আত্মবিশ্বাস নিয়ে দায়িত্ব পালন করার সময় কি এসেছে, বা মানে ওইখানে তো আসলে ওই যে যেটি বলছিলেন যে এই জায়গার কর্মকর্তা ওই জায়গায় না, ওইখানে তো বেশিরভাগ ক্ষেত্রে স্থানীয় কর্মকর্তারা দায়িত্ব পালন করেন, কি বলবেন? জি ধন্যবাদ। প্রথম দিকে হলো যে আপনি যাদের কথা বললেন যে শিক্ষক যারা, তাদের প্রতি আমরা সম্মান রেখে বলি যে তাদের অন্তত উচিত এই নির্বাচনটাকে ওইভাবে তাদের করা যেন একটা দৃষ্টান্ত হয়ে থাকে। আবার পরক্ষণে যদি আমরা চিন্তা করি যে এই শিক্ষকরা তারা নির্বাচন করার সুযোগই পায়নি, যে 14 সালের যে নির্বাচনের 153 জন কিন্তু বিনা ভোটে হয়ে গেছে। আবার যে হালিম ভাই যে জিনিসটা বললো যে 18 সালের নির্বাচন কিন্তু একটা ম্যানিপুলেটের মাধ্যমে রাতেই নির্বাচনটা হয়ে গেছে, সেক্ষেত্রে তাদের এই দায়িত্ব পালন করার কোনো সুযোগই ছিল না এবং তারা সেই সুযোগটা পায়নি। এখন যদি সুযোগটা পেতো তাহলে কেমন হতো, তাহলে এইটা দেখার বিষয়। তো আমরা দেখতে চাই এই 24-25 সালে সামনে কি করে। আমরা একটু প্রচলিত মানে চলতি বিষয়ে একটু যাই। সেটা হলো যে এই যে ঘটনাগুলো ঘটছে এখন রাজনীতির মাঠে, আপনি আলাপ তুলছিলেন যে এই যে গণ অধিকার পরিষদের যে শীর্ষ নেতা তিনি খুব গুরুতর আহত হয়েছেন, যেটি মানে কেউ মনে করছে যে এই ধরনের ঘটনাগুলো মানে এই পরিস্থিতি যেগুলো হচ্ছে সেগুলো নির্বাচন বানচালের ষড়যন্ত্র বা কিনা। যেমন নেত্রকোনায় একটা মন্তব্য একটু নিতে চাই, মানে মন্তব্যের ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাই। যেমন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যে আগামী ফেব্রুয়ারিতে
রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে, এই নির্বাচন বাধাগ্রস্ত করার শক্তি কারো নেই, এটা বিএনপির নেতা মন্তব্য করেছেন। আব্দুল হালিম ভাই, আপনাদের কাছে কি মনে হয় যে কেউ আসলে এই যে সালাউদ্দিন ভাই যেভাবে বলল, কেউ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাইছে? আমি বলবো জি, কি আমার কাছে প্রশ্ন? জি জি, আপনার কাছেই প্রশ্ন আব্দুল হালিম ভাই, আপনি বলতে থাকুন। আপনি কি প্রশ্নটা শুনেছেন যে নির্বাচনকে কেউ কি বাধাগ্রস্ত করতে চাইছে? সালাউদ্দিন ভাই যেটা বলছেন, হ্যাঁ, উনি একটি দলের স্থায়ী কমিটির সদস্য। তো সালাউদ্দিন ভাইয়ের সাথে সম্মান রেখেই বলি যে জনগণ ভোটের জন্য উন্মুখ হয়ে আছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হোক, এটা আমরা চাই। এবং কি ডিসেম্বর মাসে নির্বাচন হলেও আমরা প্রস্তুত আছি, কারণ নির্বাচনের ব্যাপারে আমরা বলেছি। কিন্তু নির্বাচনে যে সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য মানুষের যে আকাঙ্ক্ষা, এটাকে বলা হয় সমতল মাঠ নির্বাচনের জন্য, সেটা আমরা মনে করি যে এখনো হয়নি। নির্বাচন থেকে কেউ বাধাগ্রস্ত করতে যাচ্ছে না। নির্বাচন যে কাঙ্ক্ষিত মনে হওয়ার কথা 14 সাল, 18 সাল, 24 সালের পর মানুষ যে উৎসাহের সাথে আনন্দমুখর পরিবেশে ভোট দিবে, সে অবস্থাটা এখনো তৈরি হয় না বলে আমরা মনে করি। এবং জনগণ ভোট দিবে, জনগণ যদি ভোট কেন্দ্রে যাওয়ার উৎসাহ না থাকে, হারিয়ে ফেলে অথবা ফেসিবাদের মতো অবস্থা থাকে, তাহলে জনগণের সেই উৎসাহের ভোটটা তো হবে না। আব্দুল হালিম ভাই, মানে সেই সমতল মাত্রা সংক্ষেপে যদি একটু বলেন, সমতল মাত্রা কবে হবে আপনাদের মতে এবং কিভাবে হবে? মানে এখন এই যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এরা তো অন্তর্বর্তীকালীন সরকার, এটার নামই অন্তর্বর্তীকালীন সরকার, এরা তো যুগ যুগ ধরে দায়িত্ব পালন করতেও পারবে না, নির্বাচন তো দিতে হবে। সমতল মাঠ যে হয় নাই, এটার বড় একটা ন্যাক্কারজনক ঘটনা হচ্ছে গতকাল একটা পার্টি প্রধান, ডাকসুর সাবেক বিপি এবং এই ফেসিবাদ বিতাড়িত হওয়ার যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল 2018 সাল থেকে, আমাদের জাতীয় নেতাই বলা যায় নুরুল হক নূর, তার উপর কালকে যে নগ্ন হস্তক্ষেপ আইন শৃঙ্খলা বাহিনীর, এটাই তো বোঝা যায় যে একটি দলের চেয়ারম্যানকে, সভাপতিকে, যারা এখানে দায়িত্বে নিয়োজিত ছিলেন তারা চেনেন না এমনটা নয়, উদ্দেশ্যমূলকভাবে তাকে পরিকল্পিতভাবে তার উপর আক্রমণ করা হয়েছে। তো প্রশাসনের যদি এই জাতীয় মনোভঙ্গি থাকে, কোনো একটা দলের প্রতি যদি বায়াসড হয়ে যায়, তাহলে সেখানে নির্বাচন সারা দেশের শান্তিপূর্ণ কিভাবে হবে? আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে যথেষ্ট সুযোগ আছে, আমরা তো এটা দেখতেছি না। এবং মানুষ শঙ্কিত যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, সেই প্রেক্ষিতে কিন্তু আব্দুল হালিম ভাই এটাও অনেকে মনে করে এই যে অন্তর্বর্তীকালীন যে সরকার, এদের সীমাবদ্ধতার কারণেই এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে এবং এ থেকে উত্তরণেরও একটা উপায় নির্বাচন। সেই প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে নেব এবং আর যেটি আমরা একটু এই গণ অধিকার পরিষদের যিনি নেতা তার কাছে যাই। আপনারও কি হালিম ভাইয়ের মতোই মনে হয় যে এখনো মানে সমতল মাঠ তৈরি হয় নাই? আর আমরা যে প্রশ্নটা করছি যে কবে হবে, মানে এই যে পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে, অনেকে তো এটাই বলছে যে নির্বাচন না হওয়ার কারণেও হচ্ছে। জি, আসলে খুবই সময় উপযোগী একটা প্রশ্ন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে যাচ্ছে কিনা। আপনারা দেখবেন যে বর্তমান সময়ে বড় রাজনৈতিক দল যেটা বিএনপি, তারা বারবার কিন্তু বলতেছে যে এই ফেব্রুয়ারি নির্বাচন বানচাল করার জন্য এই ঘটনাগুলা। এবং দেখবেন যে আজকে প্রধান উপদেষ্টা ভিপি নুরুল হক নূর ভাইয়ের আজকে এই গতকালকে যে হামলার শিকার হয়েছে এটা নিয়ে যে বিবৃতি দিয়েছে, সেই বিবৃতির শেষেও কিন্তু তিনি উল্লেখ করে দিয়েছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। তাহলে আমরা মনে করি যে আসলে এই নির্বাচন নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা সৃষ্টি হয়ে গেছে। এই ধোঁয়াশার কথাটা যদি আমি কেন বললাম,
আপনি যদি লক্ষ্য করেন যে গতকালকে নুরুল হক নূরের উপরে তারই পার্টি অফিসের সামনে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক হামলার শিকার হয়, এবং তার একদিন আগে যদি পত্রিকাগুলো আপনি লক্ষ্য করেন, সেখানে কালের কণ্ঠ, নয়া দিগান্ত সব বেশ কিছু পত্রিকায় একটা নিউজ প্রথম পেজে ফলাও করে আসছে, যেটা হলো যে শেখ হাসিনার সাথে এস আলম গ্রুপের দিল্লিতে একটা মিটিং হয় এবং সেই মিটিংয়ে প্রায় 4,500 কোটি টাকার একটা লেনদেন হয়। তো এই লেনদেনটা তো বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এটা করা হয়, এবং দেখবেন যে তার পরের দিন থেকে এই ঘটনাগুলো কিন্তু বাংলাদেশে ঘটতেছে। এবং তার আগে যদি আপনি লক্ষ্য করেন যে ইসি আনারুল ইসলাম সরকার, তিনি একটা কথা উল্লেখ করেছে যে এই নির্বাচনটা বাংলাদেশের সবথেকে ঝুঁকিপূর্ণ একটা নির্বাচন হবে। তারা তো এই বিষয়গুলো জেনে শুনেই বিষয়গুলো বলতেছে। তো আমরা মনে করি যে বাংলাদেশে একটা অশুভ শক্তির উত্থান হওয়া শুরু করেছে, যেটা জাতীয় পার্টির কাঁধে ভর করে আগানোর চেষ্টা করতেছে, যেটা জাতীয় পার্টিকে সামনে রেখে আমরা বলতে পারি যে আওয়ামী লীগ হয়তো আবার সোচ্চার হওয়ার চেষ্টা করতেছে, কিংবা এই জাতীয় পার্টিকে সামনে রেখে রিফাইন্ড আওয়ামী লীগ হতে পারে। তো এই ক্ষেত্রে আমার মতে, আমার দলের মতে, আপনি বলছিলেন যে টাকা লেনদেন হয়েছে, কিন্তু যেই নির্বাচনে আওয়ামী লীগ যোগদান করতে পারবে না, এটি তো অলরেডি এই জিনিসটাই তো আমি বললাম যে জাতীয় পার্টিকে সামনে রেখে, জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী লীগ তো আবার সামনের দিকে আসার চিন্তা ভাবনা করতেছে। আপনি চিন্তা করেন যে জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী লীগের আসলে লাভ কি? মানে ওটা তো জাতীয় পার্টি তো আওয়ামী লীগের একটা বি টিম। এটা তো সবসময় যে জাতীয় পার্টি যখন মানে আওয়ামী লীগ যখন দেখা যায় যে তার খেলায় খেলতে পারতেছে না, তখন জাতীয় পার্টিকে সাথে নিয়ে সেই খেলাকে বৈধ করে। এবং 2014 সালে আপনি নির্বাচনটাকে যদি দেখেন, এবং এই জাতীয় পার্টি বর্তমানে ভারত দ্বারা নিয়ন্ত্রিত, আমরা বলবো যে ভারত দ্বারা নিয়ন্ত্রিত, সবসময় তারা মনিটরিংয়ের ভিতরে আছে, এবং আওয়ামী লীগের জায়গায় ফেরত নেওয়ার জন্য আপনি যদি চিন্তা করেন যে জাতীয় পার্টিকে সব কিছু ম্যানিপুলেট করে বিরোধী দলে নিয়ে যাওয়ার একটা চিন্তা ভাবনা করতেছে, সেখানে আওয়ামী লীগের কিছু স্বতন্ত্র এমপি জাতীয় পার্টির হয়ে নির্বাচন, আমি শেষ করি, জাতীয় পার্টির হয়ে নির্বাচন করতেছে। আপনি দেখেন যে যদি 2 বছরের মধ্যে যদি আবার একটা অভ্যুত্থান সৃষ্টি করে দেয়, যদি আবার একটা ম্যাচাকার সৃষ্টি হয়ে যায়, তখন তো এই যে জুলাই যে শক্তিগুলো, আপনাকে আরো বলার সুযোগ দেব। শহীদুল ইসলাম ফাহিম, আপনি থাকুন মাওলানা আব্দুল হালিম, আপনাদের কাছে আবারও আসবো। দর্শক, ভোরের ট্রেনে এই পর্যায়ে যাচ্ছি একটি বিরতিতে, সঙ্গে থাকুন আপনারাও। বিরতির পর স্বাগত। দর্শক, দেখছেন ভোটের ট্রেনে। আজ আমরা কথা বলছি নির্বাচনের ভালো মন্দ কর্মকর্তার হাত ইস্যুতে, এবং এই ইস্যুতে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত আছেন গণ অধিকার পরিষদ এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতারা। আমরা আজকের ভোটের ট্রেনের একদম শেষ পর্বে আছি। এই পর্বটা আপনাকে দিয়ে শুরু করি। সেটা হলো যে শহীদুল ইসলাম ফাহিম, আপনি বলছেন যে জাতীয় পার্টিকে বিরোধী দল বানানোর কি বলছেন যে একটা ষড়যন্ত্র বা মানে পায়তারা চলছে, মানে জাতীয় পার্টি মানে কাউকে কি বিরোধী দল বানানো যায়? তাহলে এই ষড়যন্ত্র আসলে কারা করছে? মানে এখন তো শেখ হাসিনার বিরুদ্ধে আপনারা বলছেন যে ট্রায়াল চলছে, সেই ষড়যন্ত্র, এস আলমের সাথে টাকা লেনদেন কি বলেন, কিন্তু সে তো মানে সে কিভাবে ভারত থেকে জাতীয় পার্টিকে, মানে বিরোধী দল হতে গেলে তো তার ভোট পেতে হবে, দ্বিতীয় সর্বোচ্চ আসন পেতে হবে। জি, আমি এটাই করি যে আপনি যদি লক্ষ্য করেন যে শেখ হাসিনা ভারতে চলে গেছে, তার সঙ্গী পঙ্গী হয়তো 200 ভারত চলে গেছে, কিন্তু পুরো সেটআপ তো বাংলাদেশে রয়ে গেছে। আজকে আপনি সচিবালয়ের দিকে লক্ষ্য করেন যে আমলারা বসে আছে, তারা শেখ হাসিনার আজ্ঞাবহ আমলারা। আজকে যারা ডিসি আছে তারা তো ওই, কিন্তু ডিসিরা তো আর ভোট দিতে পারবে না। আমি বলি সেটা হলো যে, কিন্তু নির্বাচন ম্যানিপুলেট করার জন্য এরা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে। এবং আপনি গতকালকে যে নুরুল হক নূরের উপরে হামলাটার কথা বললেন, এই হামলাটা কে করেছে? সেনাবাহিনী করেছে। কিন্তু আমরা সেনাবাহিনীকে কী হিসাবে জানি যে চেইন অফ কমান্ড, এর বাইরে কিন্তু সেনাবাহিনী একটা পাও দেয় না। একটা পা দেওয়ার জন্য তার চেইন অফ কমান্ড দরকার পড়ে। তাহলে সেনাবাহিনী যখন হামলা করলো, কার উপরে হামলা করলো? যে জুলাইয়ের এক সম্মুখ যোদ্ধা, আমরা অন্য কিছু না বলি, সম্মুখ এক যোদ্ধা ভিপি নুরুল হক নূরের উপরে হামলা করলো। কে করলো? সেনাবাহিনী করলো। কিন্তু প্রশ্ন এখানে যে কার অর্ডারে করলো এই জিনিসটা? সেনাবাহিনী তো বিবৃতি দিয়ে জানিয়েছে, তারা বলছে যে সরকার যে মব ভায়োলেন্সের বিরুদ্ধে যে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে, সেনাবাহিনী এই কর্মকাণ্ডের মাধ্যমে সেটা পুনর্ব্যক্ত করেছে, এবং তারা বলেছে একটা মব হতে যাচ্ছিল জাতীয় পার্টির অফিসের দিকে। কিন্তু জাতীয় পার্টির অফিসে, কিন্তু আমি বলবো যে এই যে বিবৃতি, এটা একটা ডাহা মিথ্যা কথা। কিভাবে জাতীয় পার্টির অফিসের উপরে গণ অধিকার পরিষদের নেতাকর্মীকে আহত করা হয়নি? ভিপি নুরুল হক নূরকে যখন মারা হয়, তার অফিসের নিচে বসে মারা হয়, সে একটা সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিয়েছিল। তাহলে সংবাদ সম্মেলন করা কি মবের অংশ?
এটা আজকে সেনাবাহিনীকে আমি প্রশ্ন করতে চাই যে সংবাদ সম্মেলন করাটা কি একটা মবের অংশ? তারা যে একটা বিবৃতি দিল, সেই শেখ হাসিনা মার্কা একটা বিবৃতি দিয়ে দিল তারা, যে তারা একটা মব সৃষ্টি করতে চাচ্ছে। তো এই আপনি কালকে যদি বিষয়গুলো লক্ষ্য করেন যে পার্টি অফিসের নিচে বিপিনুর নূরকে আহত করা হয় এবং পার্টি অফিসের ভিতরে ঢুকে ভাঙচুর করা হয়, যেই জিনিসটা আমরা দেখতাম যে বিএনপি অফিস বা জামাতের অফিস তালা মেরে রাখা হতো, বিএনপির অফিসের ভিতরে ঢুকে তাদের সিনিয়র নেতৃবৃন্দকে মারা হতো, সেম কাজটা গতকালকে সেনাবাহিনী, পুলিশ, গণ অধিকার পরিষদের অফিসে ঢুকে ভাঙচুর করা হয়। তা আমাদের ভিতরে যে নেতাকর্মী থাকে এবং এমনকি বাথরুমের ভিতরে ঢুকে যে কি অকথ্য গালিগালাজ করে তাদেরকে বের করে আহত করা হয়। আমরা বলতেছি এই প্রশাসন নির্বাচনকে ম্যানিপুলেট করতে পারবে এবং মানে আপনি মনে করছেন যে এটা ভালো নির্বাচন হবে না? না, এই যে প্রশাসন, এই প্রশাসন দিয়ে আমরা মনে করি না এটা ভালো নির্বাচন সম্ভব। মানে প্রশাসন ভোট দিতে না পারলেও আপনার আপনি যে জিনিসটা বলেন যে ভোট, আওয়ামী লীগের তো না হলেও কিছু সমর্থক তো মাঠে আছে, তারা তো আর এই দেশ ছেড়ে ভারতে চলে যায়নি, তারা তো ভোট দেওয়ার তাদের ভোটে কি জাতীয় পার্টি বিরোধী দল হবে? তাই ভাবেন আপনারা? একটা বিরোধী দল মানে হবে তো বলি না, বিরোধী দল তাকে বানানো হবে। এই বাংলাদেশে হয় না এমন কিছু, এই বাংলাদেশে নাই। মানে কারা বানাবে সেটা? এটা বানাবে এই যে প্রশাসন, যারা প্রশাসন বানাবে। আব্দুল হালিম ভাই, আমরা শেষ পর্যায়ে আছি, আপনার কি মত? মানে একটা কিন্তু আপনারাই বলছেন যে একটা ষড়যন্ত্রের একটা মানে গুঞ্জন, একটা জানাজানি কানাকানি এরকম একটা বিষয়। তো ষড়যন্ত্র যদি পরিস্থিতি থাকে তাহলে কি তাড়াতাড়ি একটা নির্বাচন হয়ে যাওয়া ভালো না? মানে নির্বাচন না হলে তো মানে অনেকে মনে করছে ষড়যন্ত্র আরো জেকে বসবে। আপনারা কি মনে করেন? এটা হলো জ্যান্তের নির্বাচন এবং নির্দিষ্ট একটি দলকে ক্ষমতা নেওয়ার জন্য একটা অবস্থা, এটা তো জনগণ চায় নাই। জনগণ নির্বিঘ্নে ভোট দেবে, জনগণের ভোটে যারা নির্বাচিত হবে তারা সরকার গঠন করবে। এখন যে পর্যায়ে আছে জ্যান্তের নির্বাচন, এটা আমাদের আমির জামাতও বলেছেন, আমরা সব দলের নির্বাচনে অংশগ্রহণ করব এবং বিপুল সংখ্যক মানুষ এতে অংশগ্রহণ করবে। এই জন্য এখন তো একটি দলকে খুশি করার জন্য সেটা কোন দল আব্দুল হালিম ভাই? মানে একটি দল মানে কোন দল? মানে আপনারা কেন মানে এটা মনে করছেন কারা একটি দলকে ক্ষমতায় আনবে? মানে স্পষ্ট করবেন না। যেমন আমরা তো বলেছি পিআর পদ্ধতি, তারপরে হচ্ছে পিআর পদ্ধতি হলে তো সুষ্ঠু নির্বাচনের জন্য এটা সহায়ক বেশি এবং অনেকগুলো দল পিআর পদ্ধতির ক্ষেত্রে ঐক্যমত পোষণ করেছে। যারা বিরোধিতা করতেছে, আমরা এখানে নির্দিষ্ট কোন দলের নাম উল্লেখ না করলে এটা বোঝা যায় যে কোন দলটা গণগণের। না আব্দুল হালিম ভাই, পিআর পদ্ধতি একটা স্বীকৃত পদ্ধতি, এটা যেমন আছে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর পদ্ধতি এখনো যেটা বলা হচ্ছে নিম্নকক্ষে, এখনো সেই সময়টা আসে না। এটা তো বিশেষজ্ঞদের অনেকেও মতামত দিচ্ছে, তাহলে আপনারা সেটা মানছেন না কেন? এবং ঐকমত্য কমিশনও কিন্তু বলছে যে পিআর নিম্নকক্ষে না, তারা উচ্চকক্ষের কথা বলছে। 91টি দেশে আছে তো, নাই যে এমনটা না। এবং এটা করা সহজ, ঐক্যমতের ভিত্তিতে করলে হয়। অনেকগুলো দলে আমরা এই দাবি দিয়েছি, যারা জনগণের আমরা প্রতিনিধিত্ব করছি। জি জি আব্দুল হালিম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আজকের এই ভোটের ট্রেনে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ স্টুডিওতে যুক্ত হওয়া গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম ফাহিম, আপনাকেও। দর্শক, এই ছিল আজকের ভোটের ট্রেনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।